প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা কারকের কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং নোট রাখবে, বাড়িতে একটু বইয়ের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। এবার আমরা চলে যাচ্ছি সম্প্রদান কারকে। সম্প্রদান কারকে আমরা চলে যাচ্ছি। সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝাইলে সম্প্রদান কারক হয়। এখানে সত্য বলতে নিজের অধিকারকে বোঝানো হচ্ছে, সত্য বা মিথ্যা কথাকে নয়। বোঝানো হচ্ছে সত্য মানে নিজের অধিকার ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে সম্প্রদান কারক হবে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, গৃহহীনকে গৃহ দাও, অন্ধজনে দেহ আলো, এরকম অসংখ্য বাক্য আছে। তা আমরা এখন বলতে পারি যে বন্যা দুর্গতকে ত্রাণ দাও। এই যে আমরা বন্যা দুর্গতকে ত্রাণ দেব, এখানে আমাদেরকে নিজের অধিকার বা সত্য ত্যাগ করে দান করতে হবে। আমরা নতুন একটা বাক্য লিখছি, ক্ষুধার্তকে খাদ্য দাও বা খাবার দাও। ক্ষুধার্তকে খাদ্য দাও। ক্ষুধার্তকে যদি আমরা খাদ্য দিয়ে দেই, তাহলে কিন্তু সেই খাবারকে আমার অধিকার ত্যাগ করে দিতে হবে বিনিময়ে। অর্থাৎ সম্প্রদান কারক তখনই হবে যখন এই দানের বিনিময়ে আমরা আর কিছু আশা করব না, একদম নিজের অধিকার ত্যাগ করেই দান করতে হবে। যদি আমরা বলি রাখালকে বেতন দাও, দিলাম রাখালকে বেতন, কিন্তু রাখালের কাজের বিনিময়ে কিন্তু আমরা তাকে বেতন দিচ্ছি, এখানে সম্প্রদান কারক হবে না। ধোপাকে কাপড় দাও, ধোপাকে আমরা কাপড় দিলাম, কিন্তু পরিষ্কার করে দেওয়ার পরে সে আমাকে ফেরত দেবে, বিনিময়ে আমি তাকে পয়সা দেব, সে আমার কাপড় পরিষ্কার করে দিল। এটা কিন্তু সত্য ত্যাগ করে দেওয়া হয়নি। শুধুমাত্র কাউকে কোনো কিছু দিলেই সম্প্রদান কারক হবে না। যেটা আমরা বললাম যে ধোপাকে কাপড় দাও, ধোপাকে আমরা কাপড় দেওয়ার পরে আবার পরিষ্কার করে পুনরায় আমার বাড়িতেই চলে যাবে। কিন্তু ক্ষুধার্তকে খাদ্য দাও, এখানে আর হবে না। নিজের অধিকার ত্যাগ করে দান করা বোঝাইলেই সম্প্রদান কারক হয়। আর সম্প্রদান কারকে সাধারণত চতুর্থী বিভক্তি হয়ে থাকে, অন্যান্য বিভক্তিও হয়, সাধারণত চতুর্থী বিভক্তি হয়ে থাকে। বিভক্তি আমরা পরের ক্লাসে আলোচনা করব। আমরা আজকে দেখব কারকগুলো। বাক্যে একটা বাক্য থাকলে যেন আমরা বুঝতে পারি এটা এই বাক্যটা কর্মকারক, এটা সম্প্রদান কারকের বাক্য, এটা অপাদান কারকের বাক্য, এটা অধিকরণ কারকের বাক্য। এখন আমরা লিখব অপাদান কারক। অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি যুক্ত হয়, অর্থাৎ যা থেকে কোনো কিছু ভীত চলিত, যা থেকে কোনো কিছু ভীত চলিত, রক্ষিত, উৎপন্ন, বিচ্যুত হয়, তাকে অপাদান কারক বলে। যেমন আমরা উদাহরণ লিখছি, গাছ থেকে ফল পড়ে, এটা বিচ্যুত অর্থে অপাদান কারক হয়েছে। গাছ থেকে ফল পড়ে বিচ্যুত অর্থে। আবার যদি আমরা উদাহরণ পরিবর্তন করি, ভীত, এখানে ভীত আমরা বলছি যা থেকে
কোনো কিছু চলিত, উৎপন্ন, রক্ষিত, ভীত, বিচ্যুত হয় তাকে অপাদান কারক বলে। অপাদান কারক সম্পর্কে আমাদের আলোচনা শেষ হওয়ার আগে আমরা আরেকটু বলি যে উৎপন্ন কিভাবে হয়। এই বাক্যটারও একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি। যেটা আমাদের অনেকেরই একটা প্রিয় খাবার, দুধ থেকে দই হয়, এটা উৎপন্ন। দুধ থেকে আমাদের দই উৎপন্ন হয়েছে। এখন আমরা তোমাদের মধ্য থেকে বলতে পারো যে দুধ থেকে শুধু কি দই হয়, আরো কিছু উৎপন্ন হয়, মাখন হয়, ছানা হয়। এই যে বাক্যগুলো আমরা বলতে পারি, এটাই কিন্তু উৎপন্ন ক্ষেত্রে চলে গেল। আবার আমরা বলতে পারি তিল থেকে তোল হয়, এটাও কিন্তু উৎপন্ন। আমরা প্রত্যেকটা উদাহরণই দেওয়ার চেষ্টা করেছি, বিচ্যুত, ভীত, চলিত, রক্ষিত। এখন আমরা চলে যাচ্ছি অধিকরণ কারকে। অধিকরণ কারকটা ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে আমরা এভাবেও বলতে পারি, অথবা আমরা বলতে পারি যখন, যেখানে, যে বিষয়ে বা যে ভাবে ক্রিয়া সম্পন্ন হয়। যখন, যেখানে, যে বিষয়ে বা যে ভাবে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক আবারও বলে দিচ্ছি, যখন, যেভাবে, যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়, অথবা আমরা বলতে পারি সংক্ষিপ্তভাবে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। এই যে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, এটাকে আমরা আরো পরিপূর্ণভাবে বলতে পারি ক্রিয়ার আধার বিভিন্নভাবে হয়ে থাকে। সময়, ক্রিয়ার সংগঠনের সময়, এটা অধিকরণ কারক। ক্রিয়া যেই স্থানে সংগঠিত হয় এটা অধিকরণ কারক। ক্রিয়া যেভাবে সংগঠিত হয় এটা অধিকরণ কারক। এখন আমরা অধিকরণ কারক বলবো যে যখন, আমরা যদি বলি যখন একটা সময়, ক্ষণ বলতে আমরা কি বুঝে থাকি, সময়কে বুঝে থাকি, তাহলে যখন সকালে সোনার রবি পূব দিকে ওঠে, তাহলে রবি শব্দের, রবির প্রতিশব্দ সূর্য, এখানে সূর্য না বলে সকালে সোনার রবি এটা বললে বাক্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি পায়, যে কারণে আমরা সূর্যের প্রতিশব্দ ব্যবহার করেছি। সকালে তার মানে একটা সময়ে, সকালবেলা সূর্যটা পূর্ব দিকে উঠে, আমরা এভাবে বাক্যটা লেখার চেষ্টা করেছি, সকালে সোনার রবি পূব দিকে উঠে। অর্থাৎ ক্রিয়াপদ হলে এখানে আমাদের উঠা ক্রিয়াপদটা কখন সংগঠিত হয়েছে, সকালবেলায়। আমরা আবার অন্য একটা উদাহরণের মাধ্যমে অধিকরণ কারকটাকে আরো পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করি। আমরা বলেছিলাম যখন, যেখানে, যে বিষয়ে বা যে ভাবে ক্রিয়া সম্পন্ন হয়। আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে। আমরা একটা বাক্য লিখেছি, বাগানে গোলাপ ফুটেছে। বাগানে গোলাপ ফুটেছে। এখন ক্রিয়াপদ হলো ফুটা। কি ফুটেছে? গোলাপ ফুটেছে। কোথায় ফুটেছে? বাগানে ফুটেছে। তাহলে একটা স্থান, ক্রিয়াপদটা একটা স্থানে সম্পন্ন হয়েছে। তাহলে আমরা আমাদেরকে বুঝে নিতে হবে এটা অবশ্যই অধিকরণ কারক। আবার বলেছি যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়, এই বিষয়ের আমি একটা উদাহরণ দিচ্ছি। গণিতের নিচে দাগ। গণিত একটা বিষয়, পাঠ্য বিষয় তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বাংলা, গণিত, ইংরেজি, বিশ্ব পরিচয়, এরকম একটা বিষয়। আমরা সংজ্ঞাতে বলেছিলাম যখন, যেখানে, যেভাবে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়। এখানে ক্রিয়া গণিতে তার দুর্বলতা প্রকাশ পেয়েছে, কাঁচা। এই কাঁচা বলতে আমরা তাকে বুঝবো অপরিপক্ক। গণিতে সে দুর্বল। তার মানে গণিত একটা বিষয়ে আমরা অনেকেই দুর্বল থাকি। তারেক গণিতে দুর্বল, একটা বিষয়ে, গণিত বিষয়ে সে দুর্বল, এক বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়েছে। এটাও অধিকরণ কারক।
এখন অধিকরণ কারকের আরেকটু আলোচনা রয়ে গেছে আমাদের, সেটা হলো অধিকরণ কারক অনেক সময় ঐকদেশিক এবং অভিব্যাপক এই দুইটা, এবং কালাধিকরণ। কালাধিকরণটা যে কালে ক্রিয়া সম্পন্ন হয় এটাই কালাধিকরণ। আর অধিকরণ কারকটা ঐকদেশিক, বিরাট স্থানের অল্প জায়গা জুড়ে যদি ক্রিয়া সম্পন্ন হয় তখন হয় ঐকদেশিক অধিকরণ কারক। যেমন বনে বাঘ আছে, বনের সমস্ত জায়গা জুড়ে কিন্তু বাঘ নেই, বনের নির্দিষ্ট অল্প একটু জায়গায় বাঘ আছে। এর চেয়ে আরো সুন্দর উদাহরণ আমি দিচ্ছি। বিশাল আকাশ, চাঁদ কয়টা ওঠে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই তোমরা উত্তর দিবে, স্যার চাঁদ তো আকাশে একটি উঠে। এত বড় আকাশের মধ্যে একটা মাত্র চাঁদ উঠেছে। তাহলে বিরাট স্থানের বা বিরাট জায়গার ক্ষুদ্র জায়গায় ক্রিয়া সম্পন্ন হলে ঐকদেশিক অধিকরণ কারক হয়। যেমন আমরা উদাহরণ লিখছি, উঠেছে, এটা হলো ঐকদেশিক অধিকরণ কারকের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু বলেছি অধিকরণ কারক ঐকদেশিক অভিব্যাপক। এখন আমরা বলবো অভিব্যাপক অধিকরণ কারকটা কিভাবে হয়। বিরাট অর্থাৎ সম্পূর্ণ জায়গা জুড়ে যদি ক্রিয়া সম্পন্ন হয়, সম্পূর্ণ স্থান বা জায়গা জুড়ে যদি ক্রিয়া সম্পন্ন হয় তাকে অভিব্যাপক অধিকরণ কারক বলে। যেমন এখন বর্ষাকাল, পুকুরে পানি থই থই করতেছে বা নদীতে পানি আছে, নদীর সমস্ত স্থান জুড়েই কিন্তু পানি রয়েছে, পুকুরেও সমস্ত স্থান জুড়েই পানি রয়েছে। এরকম সমস্ত স্থান জুড়ে যদি ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে অভিব্যাপক অধিকরণ কারক। আমরা উদাহরণ লিখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুকুরে পানি আছে, পুকুরের সমস্ত স্থান জুড়েই পানি রয়েছে, এটা হলো অভিব্যাপক অধিকরণ কারকের উদাহরণ। তাহলে সমস্ত জায়গা জুড়ে যদি ক্রিয়া সম্পন্ন হয় এটা হলো অভিব্যাপক, আর বিরাট জায়গার অল্প একটু জায়গা জুড়ে ক্রিয়া সম্পন্ন হলে ঐকদেশিক অধিকরণ কারক। মনে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে অবশ্যই বাড়ির থেকে বের হলেই মাস্ক ব্যবহার করবে এবং এই মহামারীর দুর্যোগ থেকে সরকারের নির্দেশনা মেনে চলবো এবং আমরা অনলাইনের মাধ্যমে পড়াশোনাকে প্রাণবন্ত রাখবো, বাড়িতে থাকবো, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।